শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কথা বলছো না কেন? হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি সুমাইয়া কাদের? জি ম্যাম। আচ্ছা, মানে অ্যাসাইনমেন্ট কি জমা দিয়েছো? জি ম্যাম, দিয়ে আসছি। যারা গার্হস্থ্য বিজ্ঞানের আছো, তারা বাকি যারা দেও নাই তারা জমা দিয়ে দিবে। যে অন্যদের তোমাদের আর ফ্রেন্ড সার্কেল যারা মেয়ে বন্ধু আছে, যাদের গার্হস্থ্য বিজ্ঞান আছে, তারা জমা দিবে। গতকালকে কি পড়ানো হয়েছিল বলো তো? বলো। ম্যাম, অষ্টম অধ্যায়। কি বিষয় নিয়ে? বলো কি বিষয়টা নিয়ে বলো। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তা গত ক্লাসে সব সাবজেক্টের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? যতগুলো পঞ্চম সপ্তাহে দেওয়ার কথা। হুম, দিয়েছো? কথা বলছো না কেন? অ্যাসাইনমেন্ট তো প্রত্যেক, ম্যাম, কথা বুঝতেছি না। বলছি যে অ্যাসাইনমেন্ট কি সব জমা দিয়েছো গতকালকে যে কয়টি দেওয়ার কথা? তোমাদের নেটের প্রবলেম। এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম। বলতেছি যে গতকালকে যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, সেগুলো যে কয়টি বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল সেগুলি কি দিয়েছো? জি ম্যাম, দিয়েছি। হুম, সেটার কথাই বলছি। আজকে গতকালকে আমরা পড়িয়েছিলাম সামাজিক স্তর বিন্যাসের শেষ ধরনটা, সেটা সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। নিউ কভার পেজ, নিউ কভার পেজ নাকি দিছে আবার? হ্যাঁ, তাহলে নেটে দেখে নিবে। নিউ কভার পেজ নেটে দেখে নিবে। ওই ওই কভার পেজই তোমাদেরকে দিতে হবে। যে কভার পেজে গতকালকে বলা হয়েছিল ওটা দেখে যদি একটা কপি রেখে তো তোমরা এটা কপি করতে পারো। কভার পেজ গতকাল কি বলা হয়েছে যে এই পেজে দিবে। যে কোনো বন্ধু যদি একটা পেয়ে থাকে বাকি, তার কাছ থেকে নিয়ে এটা ফটোকপি করে দিবে, তখনই তো বলা হয়েছে। এই তৌসিফ কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি তৌসিফ মিস। অ্যাসাইনমেন্ট কি গতকালকে জমা দিয়েছো? জি মিস, দিয়েছি। আচ্ছা। মিস আমাকে বলছিল আবার কভার পেজ নাকি চেঞ্জ করা লাগবে। তো তো মিস করবে। কোন কভার পেজ দিবে একটু বুঝি নেই। আমাকে জমা দেওয়ার সময় স্যার হ্যাঁ, বলতেছিল যে আমার নাকি কভার পেজ চেঞ্জ করা লাগবে, তো কোন কভার পেজ দিবে একটু বুঝি নাই। ওইটা তোমার চেঞ্জ করা লাগবে। তুমি তোমার এটা তো তারা তখন নিয়েছিল, তারা ছিল ও সময়। তো ওখানে কভার পেজ বলনি যে কোনটা দিব বা কোনো, ওখানে তো তার দেখিয়ে দিয়েছিল যে এরকম ভাবে দিবে। শোনো, তোমাদের যদি অন্য কোনো বিভাগে বন্ধু থাকে, তারা সবার কাভার পেজ একই রকম। ওরা যে কাভার পেজটা করেছে তোমরা এখান থেকেও ফটোকপি করে নিতে পারো। বুঝতে পেরেছো? ওই জি সময় আরো মিস। যারা করেছে, একজন পেলেই তো তুমি ওর কাছ থেকে ফটোকপি করে কাভার পেজটা কিরকম একটা ওভাবে নিলে সেটা হয়ে যায়। প্রথমে একটা কাভার পেজ দিয়েছে নেটে যে এইটা ফার্স্ট ইয়ারদের জন্য, তো সেই কাভার পেজটা খেয়াল করোনি কেন? প্রথমেই যখন নেটে দেওয়া হয় ওয়েবসাইটে, এগুলো তো ওয়েবসাইটে দেওয়া হয়, তো সেটা তো একজন যদি করতে পারে তা সেটা যদি ওটাতে তো তোমরা ফটোকপি করতে পারো, একজন করলেই বাকিগুলোতে এসে দেখে ফটোকপি করে নিতে পারে। অনামিকা চৌধুরী, তুমি কি গার্হস্থ্য বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি না ম্যাম, গার্হস্থ্য বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট জমা দেই নাই। কেন? কেন?
কেন জমা দাও নাই? এটা কি বাদ বলেছিল যে এটা এই বিষয়ে দিবে না, এই ধরনের কোনো তথ্য তুমি পেয়েছো? হুম? ম্যাম আমি তো গ্রামে এসে পড়ছি, আমি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দিয়েছি, ওইটা জানতাম না, পরে জানছি। তো ম্যাম আমি 6 নম্বর অ্যাসাইনমেন্টের সাথে ওইটা জমা দিয়ে দিব। হ্যাঁ, ওটা দিয়ে দিবে, অথবা এই এই দু একদিনের মধ্যে তুমি কাল বা পরশুর মধ্যে তুমি দিতে পারো। তুমি ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করে আলোচনা করবে। গার্হস্থ্য বিজ্ঞান ম্যাডাম আছেন, সেলি ম্যাডাম, এটা তো সে বিষয়টা তো তাকে তথ্য জানাবে, ম্যাডাম আমি এইভাবে দিতে পারি না, আমি কোনটার সাথে দিতে পারবো কিনা তথ্য জানাবে, যার যার বিষয় থেকে জানাবে, বুঝতে পারছো? তার কাছে ইনফর্ম করো, বুঝতে পেরেছো? জি ফোন জি নাম্বার ম্যাম। থাকলে ফোন নাম্বার আছে বলে জিজ্ঞেস করছে, ম্যাডাম আমি তো এই সাবজেক্টে দিতে পারিনি, আমি এখন ওটা নেক্সট যে অ্যাসাইনমেন্টটা হবে তার সাথে কি দিব নাকি কোন দিন দিব, সেটা তুমি তার কাছ থেকে জানো, ইনফর্ম করো, তাকে নলেজে দাও যে এই বিষয়টা তুমি দিতে পারোনি। সম্ভবত দু একদিনে কাল বা পরশু তুমি দিতে পারবে, এটা তথ্য জানা গেছে যে দু একদিন, কিন্তু তুমি তার পরেরটার সাথে তখন তো দেখা গেল আর একটা সাবজেক্টেরও কোর্সের অ্যাসাইনমেন্ট চলে আসবে, যখন যে ডিউ ডেটটা হয় সেই ডিউ ডেটে দেওয়ার চেষ্টা করতে হয়। ওদিন কিন্তু তো একটা বিষয় না, আর একটা বিষয়ও তো অ্যাসাইনমেন্ট আসবে। তো ঠিক আছে, তুমি ইনফর্ম করলাম, তুমি তথ্যটা নিলাম, তুমি ওই ম্যাডামকে জানাবে, বুঝতে পারছো? যে ম্যাডাম আমি এই সাথে দিতে পারিনি, এখন আমি কি 6 নাম্বার অ্যাসাইনমেন্ট যদি প্রকাশিত হয় তখন আমি এটার সাথে দিতে পারি নাকি, আর নাকি কবে দিব বা কয়দিন, সেটা তুমি কাছকে ইনফর্ম করো। আচ্ছা, আজকে আমরা পড়বো সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে। কিছু মতবাদ রয়েছে, দুই ধরনের মতবাদ, একটি হচ্ছে দ্বন্দ্বমূলক মতবাদ, আরেকটি হচ্ছে ক্রিয়াবাদী মতবাদ। এটা সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে কিছু মতবাদ রয়েছে, তার ভিতরে প্রধান দুটি মতবাদ হচ্ছে দ্বন্দ্বমূলক মতবাদ এবং ক্রিয়াবাদী মতবাদ। তা দ্বন্দ্বমূলক মতবাদের প্রবক্তা, যে দ্বন্দ্বমূলক মতবাদ বা দ্বান্দ্বিক মতবাদের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস, আর ক্রিয়াবাদী মতবাদ নিয়ে যিনি আলোচনা করেছেন তিনি হলেন ডেভিস ও মুর। আর সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে 4টি ধরন রয়েছে বা 4 প্রকার রয়েছে। প্রথমে ছিল এস্টেট না স্লেভারি সিস্টেম বা দাস প্রথা, এস্টেট প্রথা, কাস্ট সিস্টেম বা জাতিবর্ণ প্রথা, সোশ্যাল ক্লাস সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী ও স্ট্যাটাস গ্রুপ। এই হচ্ছে 4টি ধরন, এগুলো আমরা আলোচনা করেছি। আর এখন আমরা এই সম্পর্কে মতবাদ পড়ব। বাকি যেগুলো তোমাদের মিস হয়ে গেছে তোমরা বই থেকে দেখে নেবে, তোমাদের তো ক্লাসে জয়েন করতে বলা হয় বারে বারে যে অনলাইনে জয়েন করবে, এভাবেই অনলাইনে হয়তো দেখা যাচ্ছে যে আরো পরিস্থিতি ভালো না হলে আরো কিছুদিন হয়তো এরকম অনলাইনে ক্লাস চলবে, তা তুমি যদি অফ থাকো পড়ালেখা থেকে তাহলে বুঝবে কিভাবে? প্রত্যেকেরই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং যে দিবে না সেই এই সাবজেক্টে অ্যাবসেন্ট, এর থেকে আর কোনো কথা নাই, এই অ্যাবসেন্ট হয়ে যাবে। বাকি যেগুলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহরিয়ার নাফিস কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি ম্যাম, দিয়েছি। কভার পেজ এই নেটের অনুযায়ী করতে হবে, যেখানে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য করা হয়েছিল, যেখানে ওয়েবসাইটে দেওয়া হয়েছে বা নেটে, সেভাবে কভার পেজ দেবে। অথবা যে একজনে করেছে বিভিন্ন গ্রুপে বা অন্য গ্রুপে একই কভার পেজ, তো সবারই একই সাবজেক্ট বা বিভাগ ভিন্ন, কিন্তু যে উপরের যে ফরম্যাট এটা সবারই একই, একজনে পেলে আরেকজন বন্ধুকে সহায়তা করবে এই কভার পেজটা সংগ্রহ করার জন্য। এখন আসি দ্বন্দ্বমূলক মতবাদ সম্পর্কে, যিনি আলোচনা করেছেন তিনি হচ্ছেন কার্ল মার্কস। তিনি বলেছিলেন যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সামাজিক মানুষের বিভাজন, আর এই যে বিভাজনটা হবে এর ভিত্তি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, এটা তার কথা। মার্কসীয় তত্ত্ব অনুযায়ী যে শ্রেণীবিন্যাস, যে সামাজিক যে শ্রেণীবিন্যাস, এটাই স্তর বিন্যাসের প্রধান কথা। মার্কসের শ্রেণীটাই ছিল প্রধান বিষয়, শ্রেণীকে নিয়ে কার্ল মার্কস শ্রেণীকে নিয়েই সে আলোচনা করেছেন। আর দ্বান্দ্বিক তত্ত্বে কার্ল মার্কস উৎপাদন যন্ত্রের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে শ্রেণীকে সংজ্ঞায়িত করেছেন। তিনি
শ্রেণীকে উৎপাদন যন্ত্রের সঙ্গে সংজ্ঞায়িত করেছেন। আর সামাজিক স্তরবিন্যাসে শ্রেণী হলো তার মূল কথা, যে সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে শ্রেণী বিন্যাসই ছিল এই তত্ত্বের মূল কথা, এবং এই শ্রেণীকে তিনি কিসের সাথে সংজ্ঞায়িত করেছেন? উৎপাদন যন্ত্রের সঙ্গে। সেই হিসাবে উৎপাদন যন্ত্রের মালিকানা এবং অমালিকানার ভিত্তিতে সমাজে পরস্পর স্বার্থবিরোধী দুইটি ধরনের শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এই উৎপাদন যন্ত্রের সঙ্গে মালিকানা এবং অমালিকানার উপর ভিত্তি করে পরস্পর স্বার্থবিরোধী দুই ধরনের শ্রেণীর কথা তিনি উল্লেখ করেছেন। তবে মাঝে মাঝে তিনি তিনটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন। যেমন তিনটি শ্রেণীটা হলো, শোনো, পুঁজিপতি শ্রেণী বা যারা পুঁজির মালিক, আরেকটা ভূস্বামী ভূমির মালিক, এবং আরেকটি শ্রেণী হচ্ছে মজুর, যাদের শ্রমিক, যাদের একমাত্র সম্বল। কি বলেছিলাম? যে সামাজিক স্তরবিন্যাসের তত্ত্বের মূল কথা হলো মার্কসের যে শ্রেণী। এই তত্ত্বের মূল কথা হচ্ছে যে শ্রেণী বিন্যাসই হলো সামাজিক স্তরবিন্যাসের মূল কথা। এবং যেহেতু শ্রেণী নিয়ে তিনি আলোচনা করেছেন, এই শ্রেণীকে তিনি সংজ্ঞায়িত করেছেন উৎপাদন যন্ত্রের সাথে। উৎপাদন যন্ত্রের সাথে তিনি শ্রেণীকে সংজ্ঞায়িত করেছেন। সেই হিসাবে উৎপাদন যন্ত্রের মালিকানা এবং অমালিকানার ভিত্তিতে পরস্পর স্বার্থবিরোধী দু ধরনের শ্রেণীর কথা বলেছেন। মাঝে মাঝে তিনি তিন ধরনের শ্রেণীর কথা বলেছে। এই তিনটি শ্রেণীগুলি কি কি? পুঁজি মালিক বা পুঁজিপতি শ্রেণী, ভূস্বামী বা ভূমির মালিক, আরেকটি যে মজুর শ্রেণী বা শ্রমিক, যাদের শ্রমিক একমাত্র সম্বল। তোমরা একটু পেজে আসো, 151 পেজ। 151 পেজ খুলো, বই থেকে দাগিয়ে রাখো 151 পেজ। শুনেছ? 151 পেজ লাগবে এবং খাতাও সাথে রাখবে। হ্যাঁ বলো। ম্যাম খুলেছি ম্যাম। এখান থেকে দেখাও যে মার্কসের সম্পর্কে যে দ্বন্দ্বমূলক মতবাদ, যে প্রথমেই বলেছি দুই ধরনের মতবাদ, একটি দ্বন্দ্বমূলক আর একটি ক্রিয়াবাদী। তো দ্বন্দ্বমূলক নিয়ে যিনি আলোচনা করছেন তিনি কার্ল মার্কস, আর যিনি ক্রিয়াবাদী আলোচনা করবেন তিনি হলেন ডেভিস ও মুর। এই দুজন তাত্ত্বিক আছেন, সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে মতবাদ নিয়ে আলোচনা করেছেন। এখন আমরা আজকে প্রথমে পড়ছি দ্বন্দ্বমূলক মতবাদ। সেখানে একটু দাগিয়ে নাও মার্কসীয় তত্ত্ব অনুযায়ী এখান থেকে, যার মাঝে মধ্যে তিনি তিনটি শ্রেণীর কথা বলেছেন, এইভাবে দাগাও। সেই তিনটি শ্রেণী হলো পুঁজিপতি শ্রেণী, ভূস্বামী এবং মজুর শ্রেণী। এই তিনটার নিচে দাগ দাও। মার্কসীয় থেকে মাঝে মাঝে তিনটি শ্রেণীর কথাও বলেছেন। পেয়েছো কথাটি? তারপরে সেই তিনটি শ্রেণী হলো পুঁজিপতি শ্রেণী, ভূস্বামী শ্রেণী এবং মজুর শ্রেণী। তোমরা নেটের থেকে উত্তর দেখে লিখবে না, তোমরা মেইন বই থেকে লিখবে, কার থেকে কপি করে লিখবে না। তুমি তোমার মতো করে সাজাবে। ও আর এক মতো, বইটা সবারই একই, কিন্তু সবার উপস্থাপন তো একরকম হবে না। আর বেশি করে লিখলি যে বেশি মার্কস তা না, তোমার নির্দেশক অনুযায়ী, তোমার অ্যাসাইনমেন্টের একটা নির্দেশনা আছে, সেই অনুযায়ী লিখবে, সেই অনুযায়ী মার্কস। ওখানে কি চেয়েছে, কতে কি বলেছে, খতে কি বলেছে, গতে কি বলেছে, সেই অনুযায়ী ওটা দেখে দেখে উত্তর করবে। তোমাদের যে অ্যাসাইনমেন্ট যে আছে সেটা, আর আবারও বলতেছি, অ্যাসাইনমেন্টের দ্বিতীয় কলামটা হচ্ছে শিরোনাম। শিরোনাম যা আছে হুবহু লিখবে। জায়গা যদি না হয় উপরে কভার পেজে, তবে নিচে ছোট করে লেখা যাবে, দ্বিতীয় লাইনেও লেখা যাবে। আর বিষয়ের নামটা তোমরা ইংরেজিতে লিখলে ভালো, সোশিওলজি, আর অ্যাসাইনমেন্টটা শিরোনামটা বাংলায় লিখবে। আর ক্রমিক নম্বরটা সাধারণত ইংরেজিতে লিখতে হবে, 01 অথবা যে সপ্তাহে যেটা অ্যাসাইনমেন্ট আসে, 02। আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট এসে গেছে পঞ্চমকে। এরপরে দ্বিতীয় এই সাবজেক্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আসবে কবে? অষ্টম সপ্তাহে। দেখো আমি কিন্তু একটা গ্রিড দেখে একটু স্মরণে রেখেছি যে পরে কোনটা। তোমরা পরপর তিনটা গ্রিড মনে রাখো যে তার পরে কোনটার বিষয়ে। এরকম প্রথমেই গ্রিডে আছে যে কোন সপ্তাহ, উপরের সপ্তাহ, মাঝখানে যে ঘরগুলো 1, 2, ওইটা হচ্ছে ওই সপ্তাহে
ওই সাবজেক্টের প্রথম অ্যাসাইনমেন্ট যদি হয়, এরপরে যখন তখন আসবে দেখবে অষ্টম সপ্তাহে, তখন আসলো দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ম্যাম। এভাবে করে গ্রিড গুলো দেখবে যে কোন কোন সপ্তাহ। আমি তো আমার সাবজেক্টের কথা বলবো, এরকম বিষয়ভিত্তিক যার যার সাবজেক্ট আছে তিনি সেই সপ্তাহের অ্যাসাইনমেন্টের কথা বলবে। আমি ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমাদের ছিল পঞ্চম সপ্তাহে, এখন সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা আসবে সেটা অষ্টম সপ্তাহে। তবে নেটে পরপরই সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়ে দেয়, কিন্তু জমা দেওয়ার ডেট একটু পরে হয়, সেটা তোমার মেসেজে জানতে পারবে। তো এইভাবে করে অষ্টম সপ্তাহে এই সাবজেক্টের গুলো আসে। আর বাকি যারা অ্যাসাইনমেন্ট দেওয়া নাই তারা দিয়ে যাবে কালকের ভিতরে, কালকে দিয়ে যাবে 10টা থেকে 12টা। নিচে আছেন ম্যাডাম জাকিয়া ম্যাডামের কাছে বললে হবে, মানবিক বিভাগ আর ফার্স্ট ইয়ার দিয়ে তারপরকে দিয়ে দিবে। এটা সবাইকেই দিতে হবে, নাহলে কল পর্যন্ত যাবে তখন সমস্যায় তোমরা পড়বা। কেন এটার ভিত্তিতে উপর যদি সেকেন্ড ইয়ারে উঠাই, চার তো এই নাম্বার পদ্ধতি বোর্ডে পাঠাতে হবে। এখন যার নাই নাম্বার, অ্যাসাইনমেন্ট নাম্বার নাই, সে হয়তো পড়বে না। তুমি আগে সিদ্ধান্ত করো পড়বে কি পড়বে না। হ্যাঁ, নাকি মেট্রিক পর্যন্ত বা এসএসসি পর্যন্ত পড়ালেখা শেষ, বাকিটুকু যদি পড়াতে গুরুত্ব সহকারে সচেতনতা থাকার সাথে পড়তে হবে। ওই আলাপালা করে পড়লে পড়তে পারবে না। তারপরে পুঁজিপতিদের তিনি দুটি ধরনের কথা বলেছেন, দ্বিতীয় তো দরকার নেই। পুঁজিপতিদের তিনি দুটি ধরনের কথা বলেছেন। পুঁজিপতি যারা উৎপাদন যন্ত্রের মালিক এবং মজুরির বিনিময়ে শ্রমিক খাটায়। 2 নম্বর রয়েছে মধ্যবিত্ত বা পেটি বর্জুয়া শ্রেণী, যারা উৎপাদন যন্ত্রের মালিক তবে তারা নিজেরাও খাটে। আরেকটি হচ্ছে মজুর বা শ্রমিক শ্রেণী। এতটুকু দরকার। এরপরে নিচে আসো, দ্বান্দ্বিক তত্ত্ব অনুসারে শ্রেণীর প্রকৃতি উৎপাদন পদ্ধতির উপর নির্ভরশীল। শ্রেণীর প্রকৃতি উৎপাদন পদ্ধতির উপর নির্ভরশীল। উৎপাদন পদ্ধতি আবার বিভিন্ন সমাজের প্রযুক্তির উপর নির্ভরশীল। মার্কস মতো শ্রেণীর উদ্ভব, বিকাশ ও পরিণতি সম্পর্কে আলোকপাত করেছেন। এখান থেকে এতটুকু দাবা। তারপর নিচে আসো, শ্রেণী সম্পর্কে মার্কসের মূল গবেষণার ক্ষেত্র ছিল কিভাবে বর্জ্য শ্রেণীর উদ্ভব ঘটে এবং কিভাবে পুঁজিবাদের সূচনা বিকাশ ঘটে। 2 নম্বর, কিভাবে পুঁজিবাদী সমাজে সরবরাহ শ্রেণীর উদ্ভব ঘটে, কিভাবে তারা সংগঠিত হয়, এবং শেষে পুঁজিপতিদের সঙ্গে সর্বহারা শ্রেণীর দ্বন্দ্বের কারণ এবং সে দ্বন্দ্ব প্রক্রিয়ায় শ্রেণীদের ভূমিকা বিশ্লেষণ। এটা ছিল সেই শ্রেণী সম্পর্কের মূল গবেষণার ক্ষেত্র। সর্বহারা যাদের কিছু নেই তাদেরকে সর্বহারা বলা হয়েছে। তারপরে আসো, দ্বন্দ্বমূলক তত্ত্ব অনুসারে সর্বহারা যারা আছেন তারা দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে সর্বহারা শ্রেণী মূলত সচেতনতাহীন বা অধিকার চেতনাহীন একটি শ্রেণী হিসাবে গড়ে ওঠে, যাদের আর্থিক অবস্থা একই রকম। এবং এই যে সচেতনহীনতা শ্রেণীটা, এটাই ক্রমে তারা আবার সচেতন শ্রেণী হয়ে ওঠে। তখন আরেকটি শ্রেণী মানে যেটা সর্বহারা সচেতনহীনতা ছিল, আর এখন আরেকটি যেটা শ্রেণী উদ্ভব হয়েছে যেটা সচেতন শ্রেণী, যারা ক্লাস ফর ইটসেলফে পরিণত হয়েছে। পরিণত হয়েছে। শ্রমিক শ্রেণী, তারপর নিচে দাগ দাও, শ্রমিক শ্রেণী বিপ্লবের জন্য তৈরি হবে। শ্রম ছাড়া কিছুই তাদের থাকবে না, তাই তারা সহজেই বিপ্লবের মাধ্যমে পুঁজিপতিদের উৎখাত করে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠা করবে। উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত মালিকানার চির অবসান হবে, অবসান ঘটবে শ্রেণী বৈষম্য ও শ্রেণী শোষণ, আর ক্রমে এক পর্যায়ে রাষ্ট্র শ্রেণীহীন সাম্যবাদী সমাজে প্রতিষ্ঠিত হবে। বস্তুত এটাই হলো শ্রেণী আর পরিণতি সম্পর্কে কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক। ম্যাডাম এই ক্লাস রেকর্ডিং না? হ্যাঁ বলো। ম্যাডাম এই ক্লাসটা রেকর্ডিং করা না? কথা বোঝা যাচ্ছে না, বলো। ম্যাডাম আপনি যে ক্লাসটা করছেন ওই ক্লাসটা কি রেকর্ডিং, মানে এই ক্লাসটা রেকর্ডিং করা আছে? এটা তোমার টিউবে মানে রেকর্ডিং করতে মানে করলে তো ভালো হইতো, আমি ইউটিউবে
হ্যাঁ ইউটিউবে দেখতে পাবে। হ্যাঁ ইউটিউবে দেখতে পাবে। তুমি দাগিয়ে নাও এবারে যে মতবাদগুলো এটাই এই পর্যন্ত দ্বন্দ্বমূলক মতবাদ দাগিয়ে দিয়েছি। এটা শ্রেণী ও তার পরিণতি সম্পর্কে কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক মতবাদ। তুমি ক্লাসে যোগ না করে ইউটিউবে থেকে দেখে দিবে তা তো না, আগে ক্লাসটা শোনো। ইউটিউবে তোমার ম্যাম ক্লাসে তো আছেই, তারপর ইউটিউবে আপনার না বুঝলে আমি ইউটিউবে আবার দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ দেখবে, যদি দিয়ে থাকে তাহলে দেখবে। হ্যাঁ। তারপরে কি দাগিয়েছো বলো, এটা কতটুকু দাগিয়েছো? যে প্রথম থেকে আমি বলছি মার্কসের তত্ত্ব অনুযায়ী এখান থেকে তিনি দুই শ্রেণীর কথা উল্লেখ করেছেন, তো মাঝে মাঝে তিন শ্রেণীর কথা বলেন। তিনটি শ্রেণী পুঁজিপতি, ভূস্বামী এবং মজুর শ্রেণী। তা পুঁজিপতিদের তিনি দুটি ধরন, মানে পুঁজিপতি যারা বিশাল পুঁজির মালিক তাদেরকে বলা যায়। একটি হচ্ছে উৎপাদন যন্ত্রের মালিক, মজুরির বিনিময়ে শ্রমিক কাঠায়। আরেকটি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী বা পেটি বর্জিয়া, বা তাদের মতো না, তাদের থেকে একটু কম আছে, তাদেরকে মধ্যবিত্ত শ্রেণী বা পেটি বর্জিয়া বলে একটা ভাষা। অথবা সাধারণ শ্রেণী যারা উৎপাদনের মালিক তবে তারা নিজেরাও খাটে। এখান থেকে তারপরে আসো যে দ্বান্দ্বিক তত্ত্ব অনুযায়ী শ্রেণীর প্রকৃতি উৎপাদন পদ্ধতির উপর নির্ভরশীল। উৎপাদন পদ্ধতি আবার বিভিন্ন সমাজে প্রযুক্তির উপর নির্ভরশীল। মার্কস মতো শ্রেণীর কিভাবে সৃষ্টি হয়েছে, বিকাশ হয়েছে এবং পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। হ্যাঁ এতটুকু দাগাও। তারপর শ্রেণী সম্পর্কে মার্কসের গবেষণার ক্ষেত্র কি ছিল? 1, 2, 3। কিভাবে শ্রেণীর উদ্ভব ঘটে, কিভাবে পুঁজিবাদী সমাজে সরবরাহ শ্রেণীর উদ্ভব ঘটে এবং পুঁজিবাদীদের সঙ্গে সরবরাহ শ্রেণীর একটি দ্বন্দ্ব হয় এবং সে দ্বন্দ্ব প্রক্রিয়া তাদের ভূমিকার, এই তিনটি বিষয় ছিল তার গবেষণার ক্ষেত্র। শেষে পরের লাইনটি থেকে এভাবে দিবে যে দ্বন্দ্বমূলক তত্ত্ব অনুসারে সর্বহারারা দুটি পর্যায়ে বিভক্ত হয়। সর্বহারা বলতে বুঝায় যাদের কিছু নেই, সবকিছু হারিয়েছে তাদেরকে সর্বহারা বলে। যেমন একটি হলো সচেতনহীন শ্রেণী, যারা সচেতন নয় তাদের শ্রেণী, তাদেরকে বলা হয় ক্লাস ইন ইটসেলফ, ক্লাস ইন ইটসেলফ। এবং এই অধিকার সচেতনহীন শ্রেণী ক্রমে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ক্লাস ফর ইটসেলফ বা সচেতন শ্রেণীতে পরিণত হয়। এরপরে লিখবে যে শ্রমিক শ্রেণী এক পর্যায়ে বিপ্লবের জন্য তৈরি হবে। যেহেতু শ্রম ছাড়া তাদের কিছুই থাকবে না, তাই তারা বিপ্লবের মাধ্যমে পুঁজিপতিদের উৎখাত করে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠা করবে, তাদেরই রাজত্ব প্রতিষ্ঠা করবে। এতে করে উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত মালিকানার চির অবসান ঘটবে, অবসান হবে শ্রেণী বৈষম্য ও শ্রেণী শোষণ। আর ক্রমে এক পর্যায়ে রাষ্ট্র ও শ্রেণীহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা হবে। সাম্যবাদী সমাজ তখন যেটা সকলে সমান মতো সুযোগ পাবে, যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, সেই অনুযায়ী পারিশ্রমিক পাবে, কোনো বৈষম্য থাকবে না, সেটাই সাম্যবাদী সমাজ। আর এটাই হলো তার শ্রেণী, তার পরিণতি সম্পর্কে কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক মতবাদ। যে একসময় তারা দ্বন্দ্বে লিপ্ত হবে, তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে মালিকদের উৎখাত করে ব্যক্তিগত মালিকানা বৈষম্য ঘটাবে, শ্রেণী বৈষম্য থাকবে না, তখন সমাজটা ক্রমে সাম্যবাদী সমাজে পরিণত হবে। এটা হচ্ছে দ্বন্দ্বমূলক মতবাদ। যে শ্রেণীকে অবদলিত করতে করতে তারাই একসময় বিপ্লবী হয়ে নিজেদের রাজত্ব কায়েম করবে এবং যারা শোষণ করতো তাদেরকে উৎখাত করবে, এই শ্রমিক শ্রেণী, এই সর্বহারা শ্রেণীটাই। এটাই তার মেইন কথা ছিল। তার প্রধানিক কথা হলো শ্রেণীকে নিয়ে এই দ্বন্দ্বমূলক মতবাদে এই কথাই তিনি বলেছেন। বুঝতে পেরেছো? দাগাতে পেরেছো কিনা আগে বলো। তোমাকে তো মূল কথাটা তুলে ধরতে হবে, তোমাকে 2 পৃষ্ঠা থাকলে 2 পৃষ্ঠা তো লিখতে হবে না। এটাই তো মূল ভাবার্থ হলো এটা। লিখতে পেরেছো অথবা দাগাতে পেরেছো? শাহরিয়ার নাফিস রেসপন্স করো। শুনতে পাচ্ছ শাহরিয়ার জি নাফিস? ম্যাম। জি ম্যাম। দাগাতে পেরেছো? জি ম্যাম। এরপরে আমরা এখন আসবো ক্রিয়াবাদী মতবাদ সম্পর্কে। ক্রিয়াবাদী মতবাদ, ফাংশনাল থিওরি, আর এটা ছিল, আরেকটি ছিল তোমার কনফ্লিক্ট থিওরি, যা দ্বন্দ্ব, কনফ্লিক্ট। আর এটা হচ্ছে ক্রিয়াবাদী, ফাংশনাল, ক্রিয়াবাদী মতবাদ সম্পর্কে।
ক্রিয়াবাদী মতবাদে দুজন আছেন, যেটা কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুর। তাদের পুরো নাম কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুর। তারা ক্রিয়াবাদী তত্ত্ব দিয়েছেন। আর ক্রিয়াবাদী তত্ত্বের মূল বক্তব্যগুলো এখান থেকে দাগিয়ে নাও। তারপর ডেভিস ও মুর স্তরবিন্যাস বলতে সম্পদের অসম বন্টনকে বুঝিয়েছেন। 1 নাম্বার, সাম্য প্রতিষ্ঠার যত চেষ্টাই দেওয়া হোক না কেন তার একটি সীমাবদ্ধতা আছে, তাই সমাজে অসমতা অনিবার্য। 2 নাম্বার পয়েন্ট। এবং 3 নাম্বার, কোনো সমাজই শ্রেণী বিহীন নয়, সব সমাজই শ্রেণীবিন্যাস রয়েছে। এ পর্যন্ত কোনো সমাজে শ্রেণী এবং বিহীন নয়, অর্থাৎ সব সমাজে কম বেশি স্তর, তাই স্তরবিন্যাস সার্বজনীনভাবে সর্বত্র সত্য ও বাস্তব। এই 3টা পয়েন্ট। আরেকটি আছে, স্তরবিন্যাস কেবল সার্বজনীন বা সর্বজনীনই নয়, স্তরবিন্যাস সমাজের জন্য জরুরি প্রয়োজনও বটে। এতটুকু দেখো। তারপরে আছে স্তরবিন্যাস এক ধরনের বাজার ব্যবস্থার মতো। কিন্তু তারা বলেছেন স্তরবিন্যাস এক ধরনের বাজার ব্যবস্থার মতো। এরপরে আছে ক্রিয়াবাদী এই তাত্ত্বিকদ্বয় মনে করেন যে সামাজিক অসমতা বা বৈষম্য ধীরে ধীরে সমাজের প্রায় সবারই অজ্ঞতাসারে বা অসচেতনভাবে সৃষ্টি হয়। এই পর্যন্ত দেখাও। কেননা সমাজে নানা ধরনের কাজ রয়েছে এবং রয়েছে মানব মেধা ও গুণাবলীর পার্থক্য। এই পর্যন্ত দাগাও। 1, 2, 3, 4, 5, 6 এখান থেকে যে কোনো 4 থেকে 5টি পয়েন্ট পড়বে এবং শেষে এলে তার উপসংহার বা পরিশেষে 1, 2, 3, 4, 5 আমি সবটাই বলছি, এখান থেকে যে কোনো 4টি পয়েন্ট তোমরা নিবে অথবা 5টি পয়েন্ট নিবে। পরিশেষে বলা যায় যে প্রাচীন সহস্র সমাজ যাই বলি থেকে শুরু করে এবং বর্তমান যে সমাজ, যত মানুষ সমাজ এসেছে প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে স্তরায়িত। তুমি বলছি সামাজিক স্তর বিন্যাস কিন্তু সব সমাজেই দেখা যায়, কোনো সমাজই স্তরবিহীন নয়। সেটাই, কোন সমাজ হয়তো অন্য সমাজের তুলনায় কম বৈষম্যমূলক, সমাজভেদে তারতম্যও কম বা বেশি হতে পারে। হ্যাঁ, এই জন্য সব সমাজই স্তরিত। এইভাবে তুমি শেষের দিকে সাজাবে। এটা তার ক্রিয়াবাদী মতবাদের আলোচনা। বুঝতে পেরেছো? জি ম্যাম। ক্রিয়াবাদী মতবাদ কে আলোচনা করেছে বলতো? ডেভিস এবং মুর। হ্যাঁ, তারা এই ক্রিয়াবাদী মতবাদের প্রবক্তা। তিনি বলেছেন যে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সম্পদের অসম বন্টন। এটা তারা মনে করেছেন সামাজিক স্তরবিন্যাস আমরা যদি বলি, যেমন সম্পদের অসম বন্টনকে বুঝিয়েছেন, খ্যাতি এবং সম্পদের অসম বন্টনকে বুঝিয়েছেন। তারপরে সামাজিক যে স্তরবিন্যাস, এটা সব সমাজেই দেখা যায়, কোনো সমাজই স্তরবিহীন নয়, তাই সামাজিক স্তরবিন্যাস সার্বজনীনভাবে সত্য ও বাস্তব। আর এটা কেবল সর্বজনীন না, সমাজের জন্য জরুরি প্রয়োজনীয় বটে। হ্যাঁ, কেননা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন কাজগুলো কাউকে যদি আকৃষ্ট করে করাতে হয়, তাদের তুলনামূলকভাবে বেশি খ্যাতি ও পারিশ্রমিক প্রদানের ব্যবস্থা রাখতে হবে। এই জন্য যে সমাজের স্তরবিন্যাস কিন্তু দরকার, সেটা কিন্তু প্রয়োজনীয় আছে সমাজের প্রয়োজনে। তাই আরেকটি আছে সামাজিক স্তরবিন্যাস এক ধরনের বাজার ব্যবস্থার মতো। শেষে বলছেন ক্রিয়াবাদী তাত্ত্বিকরা বলেন যে সামাজিক যে অসমতা বা বৈষম্য, এটা কিন্তু ধীরে ধীরে সমাজের প্রায় সবারই অজ্ঞতাসারে বা অসচেতনভাবে সৃষ্টি হয়। এই কেননা সমাজে নানা ধরনের কাজ রয়েছে, নানা ধরনের মানুষের মেধা ও গুণাবলীর মধ্যেও পার্থক্য আছে। তারপরে পরিশেষে আমরা বলতে পারি যে প্রাচীন সহস্র সমাজ থেকে শুরু করে আদ্যাবধি যত মানব সমাজ এসেছে প্রত্যেকটাই না কোনো ভাবে স্তরায়িত। এতটুকু দিলাম, এতটুকু দিলে হবে। কারণ হয়তো কোনো সমাজ একটি সমাজের তুলনায় কম বৈষম্যমূলক, আবার সমাজভেদে বা আয়ের ভেদে কম বেশি তারতম্য থাকতে পারে। আমাদের স্তর বিন্যাস সম্পর্কে দুটো মতবাদ দিয়ে আলোচনা। এবার তোমরা হাজিরা দাও, বলো 602, 688 বলো। ম্যাম,
বলো। ম্যাম 679। হ্যাঁ 679, তারপরে ম্যাডাম 684, 684, 84, তারপরে 688, তারপর 668 দিলাম। আহাদুজ্জামানের রোল কত? হ্যাঁ ম্যাডাম 684, ও হ্যাঁ 684, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। তারপরে বলো আর কে? 665, হ্যাঁ 690, তারপরে আরো কেউ আছো? 665, হ্যাঁ দিয়েছি। 614, হ্যাঁ 614, তারপরে আরো কেউ আছো? হুম 614, আচ্ছা। তো সবারই রোল নাম্বার পেয়েছি। এটা আগামী দিন পড়ে থাকবে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে, দ্বন্দ্বমূলক মতবাদের মূল বক্তব্য কি এবং ক্রিয়াবাদী মতবাদের মূল কথা কি, সাথে সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, আর এর আগে যে 4টি ধরন সেগুলো সাথে দেখবে। আর মেসেজ বা ওয়েবসাইটের নির্দেশনা থাকবে, এটা খুঁজবে প্রতিদিন। এখন তো সবই ওয়েবসাইট ভিত্তিক, যতদিন পর্যন্ত ক্লাস না খুলবে ততদিন পর্যন্ত এই নেটের উপরে আমাদের নির্ভরশীল থাকতে হবে। আর অ্যাসাইনমেন্ট যারা বাকি আছে তারা কালকের মধ্যে দিয়ে যাবে 10টা থেকে 12টা, যে আমার সাবজেক্টের যে অ্যাসাইনমেন্টগুলির কথা বলা হয়েছে পঞ্চম উইকের, এটা কালকের মধ্যে দিয়ে যাবে যারা এখনো পর্যন্ত দেওনি। আচ্ছা সে পর্যন্ত তোমরা ভালো থেকো, কথা হবে আবার আগামী ক্লাসে। ধন্যবাদ সকলকে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।